أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমি ভিডিওতে আসতে চাই নাই, এরপরেও খুব জরুরি মনে করলাম কিছু বিষয় নিয়ে যে এগুলা ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না। তো আমার বিশেষ করে আমার এলাকাবাসী, আমার বন্ধুবান্ধব যারা আছে, আমি তাদেরকে বলবো দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেখানে আছেন সবাই মন থেকে আল্লাহর কাছে সমস্ত কিছুর জন্য শেষবারের মতো ঈমানটাকে শক্ত করে ক্ষমা চেয়ে আনেন। আগামী দিনে কি হইতে যাইতেছে তা কেউ বলতে পারবো না, আল্লাহ ছাড়া। তবে আমি কিছু সাধারণ কিছু গান আপনাদেরকে দিতে চাই। আপনারা হয়তো হাস্যকর ভাববেন, কারণ আমি একটা পাপী বান্দা, আমি ভালো না, আমি পচা একটা মানুষ, আমি পাপী। আমি বলবো না যে আমি একেবারে নেককার বান্দা, আমি যত নিকৃষ্ট আছে শেষ, আমি সবচেয়ে নিকৃষ্ট একটা বান্দা। এরপরও আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা আল্লাহর হস্তে শেষবারের মতো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন এবং যে যেখানে যেই অবস্থায় ভুল পথে থাকেন আল্লাহর হস্তে সেই ভুল পথ থেকে আপনারা সরে আসেন। কারণ দুনিয়াতে আমরা শেষ দিকে আছি, দুনিয়ার শেষ পর্যায়ে আছি আমরা। কিন্তু এতদিন যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছে, আমার আগমন কিয়ামত দুই আঙ্গুলের মাঝামাঝি যে শুরুর জায়গাটা, হ্যাঁ, সে নির্দিষ্ট দূরত্বই কিয়ামতের সময়। তো বুঝাই দিছে দুই আঙ্গুল দিয়ে এইভাবে। তো একেবারে মানে ওনার আগমন আর কিয়ামত একসাথে। আমাদের কাছে মনে হইতেছে যে হাজার লক্ষ বছর হইতেছে, ঠিক আছে? তো দেখেন আমরা কিভাবে শয়তানের চক্রান্তে পূজা আছি, তা আপনারা আমরা কেউই সত্যটা না জানা পর্যন্ত বুঝতে পারব না। ইলুমিনাতি, ফ্রিমেশিয়ন আর দাজ্জাল আর ইবলিশ শয়তান, এই কয়টা একেবারে এক জায়গা থেকে আসে। এদের উদ্দেশ্য একটা, এদের এজেন্টগুলা সারা বিশ্বে যে ছড়া আছে, সেই এজেন্টগুলা কারা কারা তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও কিছু আমি ভিডিওতে দেখা দেব, যে তাদের যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোর মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ, তারা দূর থেকে হলেও অর্থ দিয়া, তাদের এই টেকনিক খাটায়া তারা সেই তাদের চিহ্নগুলা, ফ্রিমেশনের যে চিহ্ন আছে, ইলিমিনাতির যে চিহ্নগুলো আছে, হ্যাঁ, এবং এরা কিভাবে কাকে কখন ইউজ করে সেইগুলোও আমি আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এগুলা এমন একটা সংগঠন যেরকম ইসকন, হ্যাঁ, এই ইসকন দ্বারা যেই অপরাধগুলা ঘটে তাদের কিন্তু বিচার সহজে করতে পারে না কোনো দেশেই না। হ্যাঁ, ঠিক এরকম আমরা জানি মাফিয়া শক্তি। হ্যাঁ, আসলে এই মাফিয়া শক্তিটা কি, কাদের দ্বারা পরিচালিত, এরা কারা, আমরা কিন্তু সঠিকভাবে, হ্যাঁ, শুধু নাম একটা কি মাফিয়া, হ্যাঁ, আসলে আরবি নাম মাফিয়া মানে কিছুই না। হ্যাঁ, তো ফ্রিমেশিয়ন যারা, দাজ্জালের এজেন্ট যারা, আর ইলুমিনাতির এজেন্ট যারা, তারা এক ক্যাটাগরির এক হয়ে কাজ করে। ইসকনের লোকও এদের ভিতরে আছে। আচ্ছা, এখন আপনাকে আগে বুঝতে হবে যে দাজ্জালের শক্তিগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, দাজ্জালের যে শক্তিগুলো, এইগুলা কিভাবে কাজ করতেছে
তা আগে আমাদের কি করতে হবে, খোঁজ করে দেখতে হবে। হ্যাঁ, এবং আমাদের ভিতরে এই যে এখন যে বর্তমানে করোনা ভাইরাস, হ্যাঁ বলে, ঠিক আছে, এই করোনা ভাইরাসটা মানে আমরা প্রথমে বলি আজাব। হ্যাঁ, আল্লাহর আজাব, আল্লাহর গজব, মহামারী। আল্লাহর দুনিয়াতে যখন, হ্যাঁ, ন্যায় বিচার পায় না, অন্যায়, জুলুম, অত্যাচার, ধর্ষণ, খুন, রাহাজানি এইগুলা বেশি হয়, তখন আল্লাহ আজাব দিয়ে এইগুলা থামানোর চেষ্টা করে। আচ্ছা, অনেকে বলতেছে এটা দাজ্জালের তৈরি, অনেকে বলতেছে এটা চীনের তৈরি, অনেকে বলতেছে এটা আমেরিকার তৈরি, অনেকে বলতেছে এটা চীন সারা বিশ্বকে শাসন করার, তাদের শক্তি যোগানোর একটা প্রক্রিয়া। আচ্ছা, যে যেটাই বলে, হ্যাঁ, সেটা দেখেন আপনি আগে যে এই যে করোনা ভাইরাস যদি আল্লাহর আজাব হয়, আমাদের এটাই দেখতে হবে যে আমরা তাহলে পৃথিবীর কোন প্রান্তে আছি। যদি দাজ্জালেরই এটা কি দাজ্জালের তৈরি হয়, তাহলেও আমরা একই পথে আছি, যে আমরা পৃথিবীর কোন পথে আছি। এবং এটা যদি আপনার যে ওই চীনের আর আমেরিকার ষড়যন্ত্র বলেন, তাইলেও আমাদের ভাবতে হবে যে এই ষড়যন্ত্রের কারণগুলো কি। আচ্ছা, তাহলে আমাদের খোঁজ খোঁজ করে দেখতে হবে যে কিছু সূত্র ধরে, যেই সূত্রগুলা আমরা সহজেই পাই। যেরকম আমাদের দেশে, যেরকম আমরা যদি মনে করি যে আমাদের দেশে কি ফ্রি মিশনের লোক আছে, আমি কিছু ভিডিও আপনাদের কাছে দেখাবো, হ্যাঁ, যেটা সত্যতা আপনারা অস্বীকার করা পারবেন না। হ্যাঁ, তারপরে ইলিমুনাতি, আবার দাজ্জালের এজেন্ট, শয়তানের, হ্যাঁ, যে চক্রান্ত, সেইগুলা কিভাবে কাজ করতেছে দেখেন। আপনারা দেখেন যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের দেশে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। হ্যাঁ, যেরকম আমরা কুফরি বলি প্লাস, হ্যাঁ, শয়তানের আরাধনা বলি। হ্যাঁ, তো আমাদের অনেকে বলে যে ওই কামরুক আমরাক্কার থেকে শিখে আসছে, ওইদিকে কিন্তু, হ্যাঁ, সহজে সবাই যাইতে পারে না। আমরা বিভিন্ন কথাবার্তা শুনি, ছোটবেলায় দেখতাম রাস্তার ভিতরে ম্যাজিক দেখাইতো, মানুষের মাথা দিয়ে কঙ্কাল দিয়া, মানুষের কঙ্কাল ছিল মাথার, মানুষের হাতের হাড় বা যে কোনো একটা অঙ্গের হাড় দিয়া আমরা দেখতাম, এগুলা কালো ম্যাজিক। এগুলা তারা কোথা থেকে শিখছে। আমি যখন প্রথম সৌদি আরবে ছিলাম, হ্যাঁ, সৌদি আরবে যখন আমি ছিলাম, তখন আমার যে কফিল ছিল, কফিলের বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা দাজ্জাল কই আছে। উনি আমাকে বলছিল যে দাজ্জাল আছে আল জাজিরার এক জঙ্গলে। হ্যাঁ, তো আমি আমি যে সৌদি থেকে আসছি, হ্যাঁ, সবাই জানে আমি আয়সা পড়ছি, ঠিক আছে, কিন্তু আমরা চারজন, মিলে কি করছিলাম, চিন্তা করছিলাম যে আমরা দাজ্জাল কোথায় আছে আমরা খোঁজ করে দেখতে যাব। হ্যাঁ, তো এদিক থেকে দেখেন শয়তান কিন্তু সব জায়গায় শয়তানি করে, ঠিক আছে। তো আচ্ছা, এদিকে আমি বাদ দিলাম এই জায়গাটা। হ্যাঁ, আমি মূল কথায় আসি যে দাজ্জালের যে এজেন্টগুলাই সেইগুলা কিভাবে কাজ করে, দাজ্জালের এজেন্ট আমরা কিভাবে চিহ্নিত করব, বা ইলিমুনাতি যে আছে বা ফ্রিমেশন যারা আছে আমাদের দেশে, সেই লোকগুলা কিন্তু আমাদের পাশেই আছে, কিন্তু আমরা চিনি না। কিন্তু আমাদের চিহ্নিত করে কিভাবে খোঁজ করে বের করতে হবে দেখেন। অনেক বড় বড় অপরাধ, যেই অপরাধগুলা আমাদের সমাজে হয়েছে, সচক্ষে দেখছে, কিছু কিছু অপরাধ ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কিছু কিছু অপরাধ সচক্ষে মানুষ, হ্যাঁ, গণমাধ্যমে মানুষ সরাসরি ভিডিওতে দেখছে, এরপরে এগুলোর বিচার না হওয়ার কারণ কি। তারপরে আপনি যাচাই করে দেখেন যে সেম অপরাধ কেউ করছে, ওইটার আবার বিচার হয়ে গেছে। এলে দুইটা সেম অপরাধ দুই ধরনের ব্যক্তিরা করছে। একটা তাহলে বোঝা গেল যে খুব শক্তিশালী ব্যক্তি, আরেকটা খুব দুর্বল ব্যক্তি অঘটন করে একটা অপরাধ করে ফেলাইছে, দেখা গেল তার শাস্তি 10 বছর জেল হয়েছে, 20 বছর জেল হয়েছে, বা যাবজ্জীবন জেল হয়েছে। কিন্তু একই অপরাধ কইরা এবং খুব উপরস্থ মানুষদেরকে হত্যা কইরাও বহাল তবিতে থাকে, তাদের অবস্থান, তাদের বাংলাদেশের প্রবেশ, তাদের যে বাংলাদেশের আগমন, সেই আগমনগুলো কিভাবে আসলো, সেই ইতিহাস ঘাটলে আমরা খুব সহজে বুঝতে পারি যে আসলে এরা কি তাহলে সেই ইলিমুনাতি বা ফ্রিমেশন বা আপনার যে দাজ্জালের এজেন্ট।
আর দেখেন শয়তানের চক্রান্ত যে দাজ্জালের এজেন্টগুলা সেইগুলা মনে করেন যে WWE আমরা রেসলিং দেখি, তারপরে আপনার যে ওই বিভিন্ন বড় ব্র্যান্ড শো আছে, হ্যাঁ, মাইকেল জ্যাকসনও কিন্তু সন্দেহ করা হয় ইলিমিনাতির সাথে জড়িত মাইকেল জ্যাকসন ছিল। তারপরে ভারতের যে নায়ক সালমান খান, হ্যাঁ, আমি কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে তাকেও সন্দেহ করা হয় যে সেও কি ইলিমিনাতির সংগঠনের সদস্য। তারপরে আমাদের বাংলাদেশেও কিছু আছে, আমাদের আশেপাশেই আছে, আমরা বুঝতে পারি না, আমাদের অজান্তে আবার আমরা সন্দেহ করতে পারি যে না। দেখেন, আমি কিছু হত্যার কিছু তথ্য আপনাদেরকে দিয়া আমি বুঝাইতে চেষ্টা করব যে হ্যাঁ, তাহলে এরা কি ইলিমিনাতির সদস্য বা হ্যাঁ ফ্রিমেশনের সদস্য বা দাজ্জালের এজেন্ট কিনা। হ্যাঁ, দেখেন, সর্বপ্রথম আমি দেখেন আমরা বলি যে দাউদ ইব্রাহিম, হ্যাঁ, এরা কিন্তু ওই ওই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা খুবই উচ্চপদস্থ লোক ছিল, ঠিক আছে। আর দাজ্জালের এজেন্ট যারা, হ্যাঁ, ইলিমিনাতি যারা কালো জাদু করে বা ব্ল্যাক ম্যাজিক করে, তাদের মূল টার্গেটেই থাকে সেলিব্রিটি যারা। মার্ক জুকারবার্গ যে ফেসবুক যে বানাইছে, তাকেও সন্দেহ করা হয় সেও ইলিমিনাতি। হ্যাঁ, কিভাবে আমি কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এবং মাইকেল জ্যাকসন যে ছিল তাকে সন্দেহ করা সবচেয়ে আলোচিত, যখন মাইকেল জ্যাকসনকে বলা হয়েছিল যে সে হয়তো মুসলমান হয়ে গেছে, কিন্তু তার ভাই মুসলমান হয়েছে, তার বোন মুসলমান হয়েছে। হ্যাঁ, মাইকেল জ্যাকসনকে সন্দেহ করা হয়েছে সে মুসলমান হয়ে গেছে, তখন সে যখন ইলিমিনাতির সদস্য ছিল, হ্যাঁ, তার ভাবে, তার ড্রেসে, তার ড্রেস আপে, হ্যাঁ, তার অঙ্গভঙ্গিতে, তার ড্যান্সে, তার গানে, সব কিছুতেই হ্যাঁ কি ফ্রিমেশন বা দাজ্জালের যে এজেন্ট, যে দাজ্জালের যে চিহ্ন আর ওই ইলিমিনাতির যে সদস্য, সে সব কিছুই তার ভিতরে কি প্রকাশ পাইছিল। আচ্ছা, তাইলে তারা হয় কি ভয় পাইছিল যে তাইলে সব কিছু হয়তো মাইকেল জ্যাকসন প্রকাশ করবে, এরপরেই কিন্তু মাইকেল জ্যাকসনকে একটা ছোট বাচ্চা ধর্ষণের একটা মামলা তার উপর ঠুইকা দিছিল। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ওনার বোন লাটোয়া জ্যাকসন মাইকেল জ্যাকসনের মৃত্যু সম্পর্কে ঠিক কি কথা বলেছিলেন। এই ভিডিওতে মোট 2টি ইন্টারভিউ দেখানো হয়েছে, যার মধ্যে ইন্টারভিউয়ার লাটোয়া জ্যাকসনকে কিছু প্রশ্ন করেন। এই ইন্টারভিউয়ার ওনাকে ঠিক কি প্রশ্ন করেছেন আর উনি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দিয়েছেন, সেই সমস্ত কথা আমি আপনাদের সহজ সরল ভাষায় বোঝাবো যে উনি কি বলেছেন এবং তার মানেটা কি। তো চলুন শুরু করা যাক। Where were you, Latoya, when you heard the sad news? I was actually, my father called me. I was at home, and I had just hung up the phone with my business partner, and he had just told me about Farah, and I said, "Oh my, geez, I wonder who's next because it always happens in threes." এখানে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করছেন যে আপনি তখন কোথায় ছিলেন যখন আপনি জানতে পেলেন মাইকেল জ্যাকসন মারা গেছেন। তখন মাইকেলের বোন উত্তরে বলেন উনি সেই সময় বাড়িতেই ছিলেন আর ফোনে ওনার বিজনেস পার্টনারের সাথে কথা বলছিলেন ফ্যারা ফ্যাসেটের মৃত্যু নিয়ে। অর্থাৎ ওনার বিজনেস পার্টনার ওনাকে ফোন করে ফ্যারা ফ্যাসেটের মারা যাওয়ার কথা জানায়। যেই মুহূর্তেই উনি বিজনেস পার্টনারের সাথে কথা বলে ফোন রাখে, এরপর তখনই মাইকেল জ্যাকসনের বাবা অর্থাৎ ওনার বাবার ফোন আসে আর তিনি ফোনে বলেন যে মাইকেল জ্যাকসন মারা গেছেন। আচ্ছা, যারা জানেন না যে ফ্যারা ফ্যাসেট কে ছিলেন তাদের বলে দিই, ফ্যারা ফ্যাসেট একজন আমেরিকান অ্যাক্ট্রেস ছিলেন, যার মৃত্যু একেবারে সেই দিন হয় যেদিন মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়েছিল। People controlled him. They controlled him. They did what they wanted, and it was very difficult for him to say no, no, no. You must have seen this happening. Was there anything that you could do or say to Michael to change that situation? It's very, very difficult because in situations such as that one, we've tried so many times to intervene, and it's not always that easy because they keep everybody at bay. They keep everyone away, actually. Everyone. How did they do that? By controlling.
and I know because I have been in a controlling and abusive relationship. But by controlling him, controlling his thoughts, control what he does, not letting giving orders, not letting anyone through the gates, not letting anyone near security, things of that nature. And this way they have him and they control whatever he does. The phones, no phones in the house. এখানে মাইকেল জ্যাকসনের বোন বলছেন যে মাইকেল জ্যাকসনকে লোকেরা কন্ট্রোল করে রেখেছিল নিজেদের লাভের জন্য। মাইকেল জ্যাকসনকে এতটুকু স্বাধীনতা দেওয়া হয়নি যে তিনি কারোর সাথে কথা বা দেখা সাক্ষাৎ করতে পারে, এমনকি তার ফ্যামিলি বা বন্ধু বান্ধব কারোর সাথেই নয়। তখন ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেন যে আপনারা কখনো চেষ্টা করেননি ওনাকে এই সিচুয়েশন থেকে বাইরে আনার? তো উনি বললেন আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের ওনার সাথে যোগাযোগ করতে দেওয়া হতো না। মাইকেল জ্যাকসনের বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল, ওনার বাড়ির গেট দিয়ে কাউকে প্রবেশ করতে দিত না। উনি কি করছিলেন, কার কার সাথে কথা বলছিলেন, কাদের সাথে দেখা সাক্ষাৎ করছিলেন, এই সমস্ত বিষয়গুলিকে কন্ট্রোল করা হচ্ছিল। এমনকি মাইকেলের বাড়িতে একটা ফোন পর্যন্ত ছিল না যে ওনার কোনো আত্মীয়, ফ্রেন্ড, ফ্যামিলি ওনার সাথে ফোনে যোগাযোগ করতে পারে। Do you think it's murder? Absolutely. Absolutely. I said it in the beginning and I believe it to this day. And who did it? এখানে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করছেন আপনার কি মনে হয় মাইকেল জ্যাকসনকে খুন করা হয়েছে? তখন ইনি উত্তর দেন হ্যাঁ নিশ্চয়ই, আমার ভাইকে খুন করা হয়েছে। তখন ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেন আপনার কি মনে হয় কে খুন করেছে? এই প্রশ্নের ওনার বোন কোনো উত্তর দেয় না এবং চুপ করে থাকে, কারণ তিনি জানেন উত্তর দিলে তার সাথে এরপর কি কি ঘটবে। The doctor that you're looking at, the doctor that you see there, was the fall guy. That's what he was. He was the fall guy. And so there are people in the background? There are people in the pulling background. strings? Yes, absolutely. You must remember, Michael told me repeatedly that they were going to kill him, that he was going to die. And he would say that. And when I heard he's dead, immediately I said, who did it? I didn't say what for, what of, what happened, who did it? Because he repeatedly said that. এরপর ইনি এটা বলেন যে যে ডক্টরটি মাইকেলের ডেড বডি চেক করে বলেছিলেন মাইকেল জ্যাকসন মারা গেছে, সে আসলে একজন ফল গাই ছিলেন। এখানে ফল গাইয়ের মানে হলো একটি এমন ব্যক্তি যাকে শুধু সত্যকে লুকোনোর জন্য ব্যবহার করা হয়। তখন ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেন কি মনে হয় আপনার এই সমস্ত ঘটনার পেছনে কিছু লোকের হাত রয়েছে যারা এইসব ব্যাপারগুলিকে কন্ট্রোল করছে? তো ইনি বলেন হ্যাঁ একদম ঠিক বলেছেন, মাইকেল জ্যাকসন আমার কাছে অনেকবার এই কথা বলেছেন যে কেউ আমাকে মেরে ফেলবে। উনি বারবার এই কথাটি বলতেন যে কিছু কিছু লোক রয়েছে যারা ওনার পেছনে লেগে রয়েছে। আর ইনি যখন জানতে পারেন এনার বাবার মাধ্যমে যে মাইকেল জ্যাকসন মারা গেছেন, তখন ইনি এটা জিজ্ঞাসা করেননি যে মাইকেল জ্যাকসন কখন মারা গেছেন বা কিভাবে মারা গেছেন, বরং ইনি প্রথমেই প্রশ্ন করেন মাইকেলকে কে খুন করেছে। কারণ ইনি জানতেন কেউ ওনাকে মেরে ফেলার চেষ্টা করছে, আর এই কথাটি মাইকেল জ্যাকসনও এনাকে বলতেন। তো বন্ধুরা, এইসব কথা শুনে আমরা একটাই কথা জানতে পারছি যে মাইকেল জ্যাকসন ধনসম্পদ খ্যাতি অর্জন করার জন্য এই ইলুমিনাটি সোসাইটি জয়েন তো করে নিয়েছিল, কিন্তু জয়েন করার কিছু বছর পর তিনি বুঝতে পারেন তিনি যা করেছেন তা একটা মস্ত বড় ভুল। আর উনি এইসবের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, কিন্তু ওরা চাইছিল না মাইকেল জ্যাকসন এইসব থেকে বেরিয়ে আসুক, তাই ওরা মাইকেল জ্যাকসনের খুন করে দেয়। আর ওনার বোন লাটোয়া জ্যাকসন ইনি অনেক চেষ্টা করেছিলেন যাতে তার ভাইয়ের খুনিদের সামনে আনতে পারেন, কিন্তু এটা করা সম্ভব হয়নি। কারণ আপনারা জানেন এই ইলুমিনাটি সোসাইটি কতটা শক্তিশালী হয়ে থাকে আর্থিক দিক দিয়ে। তাই এরপর আর কিছুই হয়নি, পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয় আর সবকিছু একটা সাধারণ ব্যাপারের মতো হয়ে যায়। তো বন্ধু, এই মামলা দিয়ে তাকে হস্তনস্ত করতে না পারার পর তাকে সবাই মনে করতেছে যে সে অসুস্থ হয়েছে, তাকে হ্যাঁ হাসপাতালে নিচ্ছে, সে মারা গেছে, কিন্তু তাকে অনেকে সন্দেহ করতেছে হত্যা করা হয়েছে। সেম জিনিসটা আমাদের বাংলাদেশে নায়ক মান্নার ব্যাপারে ঘটছে। তার বুকে ব্যথা উঠছে, তারপরে হাসপাতালে গেছে, নাই। তারপরে দেখেন সেম কাহিনী, কিছু কিছু কাহিনী দেখেন দিব্যা ভারতী, হ্যাঁ তাকে হত্যা করা হয়েছে। কিছু গোপন খবর বা গোপন মিটিং সে দেখা ফেলাইছিল কিনা, হ্যাঁ তার স্বামী
এবং দাউদ ইব্রাহিমের, আমি সরাসরি নাম বলতেছি, দাউদ ইব্রাহিমের সাথে একটা গোপন মিটিং তার ঘরেও ছিল, দেখা ফেলাইছে, বুঝা ফেলাইছে। এটার জন্য তাকে তার মুখ চুপ বন্ধ করার জন্য বা তারা ভয় পাইছে যে সে প্রকাশিত করে দিতে পারে, এর জন্য তাকে হত্যা করছে। কিন্তু বলে যে অতিরিক্ত ড্রিঙ্কস করে ছাদে উঠা সে ছাদ থেকে পড়ে গেছে, এরকম শোনা গেছে। তারপর দেখেন ভারতের শ্রীদেবী বলা হয়েছে সে অতিরিক্ত ড্রিঙ্ক করছে, ওয়াশরুমে গেছে, পানির মধ্যে যা দেখে পানিতে পড়ে রয়েছে ইয়াতে, হ্যাঁ শাওয়ারে, এরকম শুনছি। আচ্ছা, তারপরে দেখেন বাংলাদেশে যে সালমান শাহ হত্যাটা, এটার রহস্যটা কিন্তু আপনি দেখেন সেম। তার ফ্যামিলি থেকে বলতেছে তাকে হত্যা করা হয়েছে, তার ফ্যামিলির কাছে সমস্ত প্রমাণাদি আছে, কিন্তু এই হত্যার রহস্য এখনো তদন্ত ঠিক মতো, হ্যাঁ যে কয়টা তদন্ত হয়েছে সেম রিপোর্ট আসছে, অথচ তার মা বাবার কাছে প্রমাণ আছে সব কিছু, হ্যাঁ তারপরেও এই তদন্ত নাকি সঠিকভাবে হচ্ছে না। তাহলে আমরা কি সন্দেহ করব ইলিমুনাতি, রিমেশিয়ন অথবা দাজ্জালের এজেন্ট দ্বারা সে খুন হয়েছে? কারণ সে যখন হত্যার আগে সে কিন্তু ওই গণমাধ্যমে, হ্যাঁ আপনার যে ওই পেপারে সে দিছিল যে আমাকে হত্যা করা হইতে পারে, আমার নিরাপত্তা চাই, এবং তার উপর একবার গুলি বর্ষণ করা হয়েছে, একবার পার মারা হয়েছে, তার বুকে সে দাগ আছে হত্যা করার জন্য। যখন ফেল হয়েছে তখন মাস্টার মাইন্ড গেম খেলা তাকে হত্যা করছে, এরকমই সবাই সন্দেহ করতেছে, তার ফ্যামিলি সন্দেহ করতেছে। তাহলে আমরা কি ভাববো যে ইলিমুনাতি ও বাংলাদেশের চলচ্চিত্রের সাথে আছে? কারণ এরা কিন্তু সেলিব্রিটি, ভালো ভালো সেলিব্রিটি যারা তাদেরকে টার্গেট করে। আচ্ছা, তাইলে আমি সরাসরি নাম বলতে যাব না, আমি খালি ইঙ্গিত দিয়ে বলছি, দেখেন যেই হত্যাগুলোর রহস্য এখনো উদ্ঘাটন হয় নাই, এর মানে কি, তারা কারা, যদি হত্যা হয়ে থাকে তাহলে গোপনে কি শক্তি আছে, তাদের নাম এখনো প্রকাশ করতে ভয় পায়। আচ্ছা, তাইলে কাদের দ্বারা সংগঠিত হচ্ছে সেই অপরাধের বিচার ব্যবস্থা, হ্যাঁ এইগুলো চিন্তার বিষয়। তাহলে দেখা যাবে যে এই ইলিমুনাতি, রিমেশিয়ন এরা এমন একটা সংগঠন যে সব জায়গায় এরা ছড়া ছিটায় আছে, এক চোখ বিশিষ্ট যে ইঙ্গিত এরকম জায়গায় ফিট করে আছে যে হ্যাঁ এই এক চোখ বিশিষ্ট ইঙ্গিত, পিরামিডের যে ত্রিভুজ ইঙ্গিত, এইগুলা দ্বারা যারা সদস্য আছে তারা ভাবে যে হ্যাঁ আমাকে ফলো করা হইতেছে। এরকম এক দুনিয়ার সৃষ্টির ভিতরে আমরা চলে আসবো যে আমাদের শরীরে এই যে এখন আমরা ঘরে বন্দি, হ্যাঁ এখন তো একটা কি করোনা ভাইরাস, এর জন্য আমরা ঘরে বন্দি হয়েছি, হ্যাঁ ভাইরাসের ভয়ে। কিন্তু আমাদেরকে আগে কিভাবে বন্দি করা হয়েছে, খণ্ড খণ্ড কইরা, হ্যাঁ কি করছে, আগে এক একটা রাষ্ট্র বানাইছে, রাষ্ট্র বানায়া তাকে কি করছে, হ্যাঁ নিরাপত্তার জন্য বেষ্টন দিচ্ছে, সীমানা প্রাচীর, এইভাবে করে পুরা বিশ্বে প্রাচীর প্রাচীর করে জাতি 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 করে, হ্যাঁ আলাদা আলাদা করা হয়েছে খুব সূক্ষ্মভাবে এবং দাজ্জালের নির্দিষ্ট, হ্যাঁ চিন্তাধারায়, একেবারে দাজ্জালের নির্দিষ্ট চিন্তাধারায় এইগুলা মাস্টার প্ল্যান ভাবে করানো হয়েছে। আর আজকে দেখেন আমাদের সবাইকে বাধ্য করা হয়েছে করোনা ভাইরাস দ্বারা ঘরে বন্দি আমরা। তাহলে এরপরে কি হবে দেখেন, হ্যাঁ আমাদের যদি কিয়ামত আসে, হ্যাঁ আমরা কি থামায় রাখতে পারবো? থামায় রাখতে পারবো না। আমরা জানি যে এটা একটা ভাইরাস, একটা সময় চলে যাবে, কিন্তু এই একটা সময় চলে যাওয়ার সময়টা কখন আমরা জানি না, শুরুটা আর শেষটা এর মাঝে কি হইতাছে, কি ঘটতে যাইতাছে পৃথিবীতে আমাদের কিন্তু অজানা। আর শয়তান কিন্তু দিনের বেলা না, সন্ধ্যার পর থেকেই কি করে তাদের আনাগোনা শুরু হয়, তাদের হ্যাঁ বিচরণ সন্ধ্যার পর থেকে শুরু হয়। আর এদিকে বলা হয়েছে করোনা ভাইরাসের অ্যাকশন 6টার পর থেকে শুরু হয়। তাইলে এই করোনা ভাইরাসটা আসলে যদি দাজ্জাল দ্বারা সংগঠিত হয়, তাহলে এই দাজ্জালকে পরিচালনা করে কে? শয়তান, শয়তানি শক্তি দ্বারা পরিচালিত হইতেছে। আমি কিন্তু কিছু কথা আগে বলছিলাম যে দেখেন আপনারা যারা যারা
এখনো সঠিক পথে আসেন নাই, ভুল পথেই রয়ে গেছেন, যে কিয়ামত আসতে অনেক দেরি। আমি সেদিন একটা কথা বলছি, ভাই কিয়ামতটা হুট করে হয়ে যাবে, ঈমান আনার সুযোগ পাবেন না। এই যে আজকে দেখেন, সুযোগ পায় চাল চুরি করতেছে, গম চুরি করতেছে, তেল দেখা গেছে কি বক্স খাটের ভিতরে তেলের গ্যালন ঢুকায় ঢুকায় উপরে বেড দিয়া ঢাইকা দেওয়া হয়েছে, সেইগুলা উদ্ধার করা হয়ে যেতেছে। পুকুরের ভিতর চাল পাওয়া যাইতেছে, মানুষ না খেয়া রয়েছে, মানুষ আন্দোলন করতেছে, আর্মির গাড়ির সামনেও আন্দোলন করতেছে। তাহলে এবার ব্যাপারটা বুঝেন যে তাদের ভিতর কিন্তু ভয় নাই, তাদের উদ্দেশ্য কিন্তু একটা। তাইলে যারা এত ভয়ঙ্কর একটা জিনিসের উপর দিয়েও দুর্নীতি করতেছে, এর মানে তারা চায় না যে জাতি খাবার পাক, তারা চায় জাতির পিঠ দেয়ালে ঠেকে যাক, তাহলে তাদের উদ্দেশ্য সফল হবে। আর যখন জাতির পিঠ দেয়ালে ঠেকবে, তখন যে জাতিকে খাবার দেবে সে তার পক্ষেই যাবে। হ্যাঁ, তাহলে এর মধ্যে কি তাহলে এইটা হইতেছে যে ফ্রি মিশন বা ইমিলুনাতি, হ্যাঁ, বা দাজ্জালের সংগঠনটা গোপনে তাদের মিশন পরিচালনা করতেছে, হ্যাঁ, জাতিকে তাদের পক্ষে নিয়ে আসার একটা মাস্টার প্ল্যান। তাইলে এবার বুঝেন যে যখন, হ্যাঁ, এরকম আমরা কিন্তু সবকিছু আগে শুনছি যে আমাদেরকে যে ক্রেডিট কার্ড দিচ্ছে, এই ক্রেডিট কার্ড এক সময় কি হবে, ক্রেডিট কার্ড মাধ্যমে আমরা টাকা উঠাই, বেতন পাই, হ্যাঁ, আবার এটার ভিতরে আমরা নিরাপত্তার নামে টাকাটা ব্যাংকে জমা থাকে। হুট করে যখন এই ক্রেডিট কার্ডের টাকাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনাকে, এর মানে যে দেখেন, যখন সম্পূর্ণ পৃথিবীতে সবার হাতে একটা করে ক্রেডিট কার্ড থাকবে, তার টাকাগুলো ব্যাংকে আছে, যখন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে, আপনি টাকা পাবেন না। হ্যাঁ, তখন আপনাকে যদি বলা হয় এই কাজটা করো, তাইলে আমি তোমাকে টাকা দেব, তখন আপনি বাধ্য হয়ে ওই কাজটা করতে যাবেন। তাইলে যখন আপনাকে বলবে যে তাইলে এই চিপটা তোমার শরীরে ঢুকাইলে তুমি এই চিপ দিয়া যত খুশি যেখানে খুশি মার্কেট করতে পারবা, টাকা উঠাইতে পারবা। আমি ভিডিওটা দিয়ে দিব, তারপরে বুঝতে পারবেন। যেমনটা আগে বলেছি, ইলুমিনাটির লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ পৃথিবীকে শাসন করা। তার জন্য প্রয়োজন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে তাদের নিয়ন্ত্রণে আনা। আর প্রত্যেককে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইলুমিনাটি এখন প্রত্যেকের শরীরে এক চিপ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই চিপ স্থাপনের প্ল্যানের ব্যাপারে 10 বছর আগেই অ্যারন রোজও বলে গিয়েছিলেন উনার মৃত্যুর কয়েক মাস পূর্বে। এই চিপ স্থাপন ও ইলুমিনাটির সত্যতা প্রকাশ করার উদ্দেশ্যে মুভি বানানোর দোষে ফ্যামিলি সহ হত্যা করে ফেলা হয় এক ডিরেক্টরকে। এই চিপ কিভাবে মানুষকে কন্ট্রোল করবে, অ্যারন রোজো কে, ওই মুভিটিতে কী দেখানো হয়েছিল, প্রমাণে ঠাসা ভিডিওটির সব কিছু জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কখনো কি ভেবেছেন চিপ ব্যবহার করে মানুষকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করার ব্যাপারে? অনেক দেশে ইতিমধ্যেই এই চিপের ব্যবহার শুরু হয়ে গেছে। এই চিপকে বলা হয় RFID চিপ, যার পূর্ণরূপ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ। এটি আকারে প্রায় একটি চালের সমান হয়, যার ভিতরে ন্যাশনাল আইডেন্টিটি, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন সহ অনেক তথ্য স্টোর করা যায়। ছোট্ট এক অপারেশনের মাধ্যমে এটি বৃদ্ধা ও তর্জনী আঙ্গুলের গুড়ার মধ্যবর্তী স্থানে স্থাপন করা হয়। এরপর এই চিপ ব্যবহার করে যে কোনো স্থানে পেমেন্ট করা সম্ভব, কোনো প্রকার ক্যাশ ও ডেবিট ক্রেডিট কার্ড ছাড়াই। এমনকি এই চিপ ব্যবহার করে আপনি যে কোনো দরজা লক আনলকও করতে পারবেন কোনো প্রকার চাবির সাহায্য ছাড়াই। পাশাপাশি এই চিপের সাহায্যে আপনার লোকেশনও ট্র্যাক করা সম্ভব। অনেকের মনে প্রশ্ন আসবে, মানুষকে নিয়ন্ত্রণের এই চিপের অস্তিত্ব আদৌ আছে কি না? এই চিপের সত্যতা জানতে চলুন একটি নিউজ রিপোর্ট দেখে আসি। स्वीडन की एक स्टार्टअप कंपनी एपीसेंटर ने अपने 150 कर्मचारियों के हाथों में एक माइक्रोचिप फिट कर दिया है। ये माइक्रोचिप एक इंजेक्शन की मदद से कर्मचारियों के शरीर में पहुंचाया जाता है। इस चिप का आकार एक चावल के दाने जितना होता है और इसे तर्जनी उंगली और अंगूठे के बीच की जगह में फिट किया जाता है। इस जगह पर ये चिप इंजेक्शन के जरिए आपके बॉडी में जाता है और फिर इसे यहाँ फिट किया जाता है। जिन कर्मचारियों के हाथों में ये चिप यहाँ पर लगा है, वो इसी चिप की मदद से ऑफिस के दरवाजे खोल लेते हैं। एपीसेंटर नामक जिस कंपनी में कर्मचारियों के हाथों में माइक्रोचिप लगाया गया है, उन्हें आप भविष्य के कर्मचारी भी कह सकते हैं।
यानी ये एक ऐसी कोशिश है जो इंसानों को मशीन में तब्दील कर रही है, मशीनों में बदल रही है। কিছু কিছু কোম্পানি ইতিমধ্যেই তাদের কর্মচারীদের হাতে আরএফআইডি চিপ বসানো শুরু করে দিয়েছে। তবে ভাববার বিষয় এটা যে ভবিষ্যতে সরকারও কি তাহলে নাগরিকদের এই চিপ ইমপ্ল্যান্ট করার জন্য চাপ প্রয়োগ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিপ বসালে মানুষের কি ক্ষতি হবে এবং ইলুমিনাটির সাথেই বা এর সম্পর্ক কি? এই চিপ বসালে সবথেকে বড় যে ক্ষতি মানুষের হবে তা হবে তাদের প্রাইভেসি নিয়ে। এই চিপ স্থাপনের মাধ্যমে মানুষ তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে তুলে দিবে, আর মানুষের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনাই হচ্ছে ইলুমিনাটির উদ্দেশ্য। তা কিভাবে করবে আসুন তা জানি। মানুষকে নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হচ্ছে তার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, কারণ টাকাহীন ক্ষুধার্ত মানুষকে অসহায় বানিয়ে সহজেই তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এটা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ ক্যাশ টাকার ব্যবহার আছে, কারণ যার কাছে ক্যাশ টাকা আছে দূর থেকে সরকার তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু সে যদি তার সম্পূর্ণ টাকা ডিজিটাল কারেন্সি হিসেবে অর্থাৎ তার বিকাশ, ডাচ বাংলা, পেটিএম বা পেপ্যাল অ্যাকাউন্টে রাখে তাহলে সরকার তাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবে। যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করে বা এমন কিছু করে যা সরকারের পছন্দ নয়, তাহলে সরকার ওই ব্যক্তির আইডি কার্ডযুক্ত সকল ডাচ বাংলা, বিকাশ বা পেটিএম অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে তাকে অসহায় ও বাধ্যগত বানিয়ে রাখতে পারবে। এখন ক্যাশ টাকাহীন এক দুনিয়ার কথা চিন্তা করুন, যেখানে সবাই ডিজিটাল কারেন্সিগুলো ব্যবহার করে, এবং ভেবে দেখুন সে দুনিয়াতে সরকারের কাছে আপনি কতটুকু অসহায়। আর এই আরএফআইডি চিপের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে ক্যাশলেস বানিয়ে সবাইকে ডিজিটাল কারেন্সির আওতায় এনে পুতুলের ন্যায় শাসন করার। আশ্চর্য হবেন এটা জেনে যে এসবের কোনোটাই আমার নিজের মনের মন গড়া কথা নয়। এটি একটি সত্যতা যা এক মুভিতে দেখানো হয়েছিল 6 বছর আগে, এবং এই মুভি বানানোর দায়ে সেই মুভির ডিরেক্টরকে সপরিবারে হত্যা করে ফেলা হয়। সেই মুভির শুধুমাত্র ট্রেলারটি প্রকাশ করা সম্ভব হয়েছিল। সেই মুভির রিভিউ ও হত্যার সত্যতা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো, তবে তার আগে মুভিটির সেই অংশটি দেখে আসি যেখানে আরএফআইডি চিপ ও ক্যাশলেস ওয়ার্ল্ডের ব্যাপারে দেখানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে মেডিকেল স্টোর ও হাসপাতালগুলোতে আরএফআইডি চিপ বসানোর কাজ শুরু হয়ে গেছে। আর এই সাইন দ্বারা যে কী বোঝানো হয়েছে তা মনে হয় না আপনাদের বলার প্রয়োজন আছে। মানুষ আরএফআইডি চিপ ব্যবহার করে সুপার শপগুলো থেকে জিনিস কিনছে। আরএফআইডি চিপ তৈরিকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত সময় কাজ করছে তাদের অর্ডার পূরণ করার জন্য। ক্যাশের বিনিময়ে পণ্য বিক্রি করত এসব স্টোরগুলো বন্ধ হয়ে যাবে। এই মুভিতে থাকা আরএফআইডি চিপ ও ক্যাশলেস ওয়ার্ল্ডের ব্যাপারটা যে কাকতালীয় নয় এবং এটি যে সাধারণ মানুষ থেকে লুকানো এক সত্য, তা এই মুভি ডিরেক্টর ডেভিড ক্রাউলি খুন হওয়ার আগে বলে গিয়েছিলেন। The film explores trends like RFID, bio, and nanotechnology. These represent the fusion of authoritarian control and human flesh. And these trends are no longer science fiction. What I call the gray state, that's what the gray state is. Then you can begin to wake up to your... এখনও যাদের মনে ইলুমিনাটির এই আরএফআইডি চিপের চক্রান্ত নিয়ে মনে সন্দেহ আছে, তাদের জন্য আরও একটি প্রমাণ আছে, যেখানে অ্যারন রোজো প্রায় 10 বছর আগেই ইলুমিনাটির এই আরএফআইডি চিপ ইমপ্ল্যান্ট করার প্ল্যানের ব্যাপারে বলেছিলেন উনার মৃত্যুর কয়েক মাস পূর্বে। তবে তার আগে চলুন জেনে নিই কে এই অ্যারন রোজো এবং তিনি কিভাবে এই গোপন সত্যটি জেনেছিলেন। অ্যারন রোজো ছিলেন একজন আমেরিকান বিজনেসম্যান, ফিল্ম প্রডিউসার, ডিরেক্টর ও একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। অ্যারন রোজো উনার এক ইন্টারভিউয়ে বলেন রকিফেলার ফ্যামিলির এক সদস্য নিকোলাস রকিফেলারের সাথে উনার পরিচয় হয়। রকিফেলার ফ্যামিলি হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী ফ্যামিলিগুলোর একটি। এই ফ্যামিলি ওয়ার্ল্ড পলিটিক্সের সাথে সরাসরি সম্পৃক্ত এবং এই ফ্যামিলি কাউন্সিল অফ ফরেন রিলেশনশিপের প্রতিষ্ঠাতা। 1937 সালে এই ফ্যামিলির সম্পত্তির পরিমাণ ছিল $340 বিলিয়ন, যা কিনা সম্পূর্ণ আমেরিকার ইকোনমিকের 1.5%। সহজ কথাই এই সেই ফ্যামিলি যারা ওয়ার্ল্ড লিডারদের সাথে মিলে নিউ ওয়ার্ল্ড অর্ডার চালু করার প্ল্যান করে। অ্যারন রোজোর পরিচয় যখন এই ফ্যামিলির এক ব্যক্তি নিকোলাস রকিফেলারের সাথে হয়, তখন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং এরই পরিপ্রেক্ষিতে অ্যারন রোজো এই গোপন প্ল্যানের ব্যাপারে জানতে পারে। উনি জানতে পারেন এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের হাতে আরএফআইডি চিপ ইমপ্ল্যান্ট করা, যেখানে সকলের নিজ নিজ টাকা ও ন্যাশনাল আইডেন্টিটি জমা থাকবে এবং এই চিপ দ্বারা সকল মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। The ultimate goal that these people have in mind is the goal to create a one-world government.
run by the banking industry, run by the bankers, where and they're doing it in sections. The European currency, the euro, you become a slave, you become a serf. 1.5 ঘন্টার এই ইন্টারভিউটি প্রায় 10 বছর আগের। তখন এই চিপ সম্পর্কে কেউ হয়তো চিন্তাই করেনি, আর সেই গোপন তথ্যের সত্যতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। 10 বছর আগে দেয়া অ্যারন রোজের এই ইন্টারভিউ এবং 6 বছর আগের সেই মুভির ট্রেইলার এটাই প্রমাণ করে যে বর্তমানে হওয়া এই আরএফআইডি চিপ ইমপ্ল্যান্টেশন ইলুমিনাটির প্ল্যানের এক অংশ, যাদের উদ্দেশ্য পৃথিবীর মানুষদের পুতুলের ন্যায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এখন কথা বলবো বাংলাদেশ ও ভারত এই দুই দেশের আরএফআইডি চিপ ইমপ্ল্যান্টেশন ও ক্যাশলেসের অগ্রগতি সম্পর্কে। 134 কোটির দেশ ইন্ডিয়াতে ক্যাশলেস কারেন্সি চালু করাটা সহজ হবে না। তবে যদি আপনি সরকারের কার্যক্রমের দিকে নজর দেন তাহলে বুঝতে পারবেন সরকার ক্যাশলেস কারেন্সিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। আর এই ক্যাশলেস কারেন্সির সবথেকে বড় পদক্ষেপটি ছিল ডিমনিটাইজেশন বা নোটবন্দি, যার মাধ্যমে 500 ও 1000 টাকার নোট ব্যাংকে জমা করতে বলা হয় এবং ব্যাংকে জমানো সেই টাকা সবাইকে পেটিএমের মাধ্যমে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। দেশের অর্থনীতির এমন এক পরিবর্তন সবাইকে ক্যাশলেস কারেন্সি ব্যবহারের সুবিধার সাথে পরিচিত করাই ঠিকই, কিন্তু ক্যাশলেস ইন্ডিয়া বানানোর চেষ্টা সফল হয় না। আর যতক্ষণ না সবাই ক্যাশলেস ডিজিটাল কারেন্সি ব্যবহার করা শুরু করছে ততক্ষণ আরএফআইডি চিপে ডিজিটাল কারেন্সি জমা করিয়ে মানুষকে ব্যবহার করানোর সেই নীল নকশা সফল করা সম্ভব নয়। তাই ইন্ডিয়াতে আরএফআইডি চিপ ইমপ্ল্যান্টেশনের তাদের এই নীল নকশাও অকার্যকর হয়। তবে ক্যাশলেস কারেন্সির প্রতি সরকারের আগ্রহ লক্ষণীয় ছিল। पहले जेब में बटुआ रखना पड़ता था और बटुए में पैसे रखने पड़ते थे। अब जमाना चला गया, बटुए की जरूरत नहीं, आप मोबाइल फोन में ही पैसे होते हैं। दुकानदार के पास जाइए और उसको बताइए कि भाई बताइए मेरे पास ये बैंक का ऐप है। प्रधानमंत्री अपने भाषणों में बार बार कैशलेस के फायदे गिना रहे हैं। তবে এত কিছুর পর ভারতে এক গ্রামের খোঁজ পাওয়া গেছে যা সম্পূর্ণ ক্যাশলেস কারেন্সির উপরে চলে। ये गांव है गुजरात का अकोदरा गांव। ये गांव कैशलेस गांव है। इस गांव के 80% से ज्यादा लोग खुदरा सामान तक मोबाइल वॉलेट के जरिए खरीदते और बेचते हैं। हमें को ऐसा फायदा होता है, हमको छुट्टे और कैश की मगजमारी नहीं होती है। 16.5 কোটির দেশ বাংলাদেশে যদিও সরকারের পক্ষ থেকে মৌখিক কোনো আহ্বান আসেনি, তবে বিকাশ, ডাচ বাংলা এসব যে জনপ্রিয়তা পাচ্ছে তাও মিথ্যে নয়। তবে 26 অক্টোবর শুক্রবারে ফেসবুকে এক জায়গায় চোখ আটকে যায়, যেখানে ক্যাশ থেকে ক্যাশলেস কারেন্সিকে বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপারটা সুস্পষ্ট ছিল। আবার বাংলাদেশ সরকারের চিপযুক্ত স্মার্ট কার্ডের ব্যাপারটিও নিশ্চিন্তাকে কিছুটা খটকা লাগালো। স্মার্ট কার্ডের যে চিপ নাগরিকের ডিজিটাল ইনফরমেশন স্টোর করে রাখতে পারে, সে চিপ ব্যাংক ইনফরমেশন সহ ডিজিটাল কারেন্সি স্টোর করার মাধ্যম হিসেবেও তো ব্যবহার হতে পারে, যেন এটিএম কার্ডের কোনো প্রকার ভেজাল ছাড়াই সহজে সবাইকে ক্যাশলেস কারেন্সির আওতায় নিয়ে আসা যায়। আশা রাখি স্মার্ট কার্ডের চিপ সম্পর্কিত এই সন্দেহ যেন সত্যি না হয়, যেন ক্যাশলেস বাংলাদেশ তৈরির চক্রান্ত সফল না হয়। 30 লক্ষ শহীদদের আত্মত্যাগ যেন আমাদের উদাসীনতার কারণে প্রশ্নবিদ্ধ না হয়, এবং 10 বছর আগে প্রকাশ পাওয়া ইলুমিনাটির সেই গোপন সত্য যেন বাস্তবতায় পরিবর্তিত না হয়, সেজন্য সবাইকে এ ব্যাপারে জানা দরকার। তাই আপনার সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ভিডিওটি অন্তত একটি শেয়ার অবশ্যই করুন এবং সচেতন করুন আপনার প্রিয় মানুষদের। রহস্য জানুন, রহস্যের সত্যিটা জানুন। সি ইউ নেক্সট টাইম। হ্যাঁ, তো এই চিপটা যখন শরীরে ঢুকে যাবে তখন আপনি কোথায় যাইতেছেন, কি খাইতেছেন, কি মার্কেট করছেন, কত টাকা বিল করছেন, সব হিসাব অটোমেটিকলি এই ফ্রি মেশিনারির হাতে চলে যাবে। ইমুনানাতি যারা তাদের হাতে চলে যাবে, দাজ্জালের এজেন্টের হাতে চলে যাবে। হ্যাঁ, তখন আপনি কি হইতেছেন, তাদের দ্বারা পরিচালিত হইতেছেন। কিন্তু আপনি যখন মনে করেন যে তাদের বিরুদ্ধাচরণ করবেন, তখনই আপনাকে মেরে ফেলা হবে এবং একসময় আপনাকে বলতে বাধ্য করা হবে, আমাকে আল্লাহ বল, আমি খাদ্য দেব।
সেই মাস্টার প্ল্যানেই তাইলে আজকে পৃথিবীটা আগে চলতেছে। আমি বেশি বড় ভিডিওটা করবো না, আপনাদেরকে সব প্রমাণ আমাদের দিয়ে দেবো। একটা কথা দেখেন, আমি যে যুদ্ধ কথা বলছিলাম, এই যুদ্ধ কথাগুলো দেখেন কিভাবে আসছে। যে আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে নবিত্ব পান, হ্যাঁ, যখন তার উপর কোরআন নাজিল হয়, যখন সে ইসলাম প্রচার করা শুরু করে, তখন কিন্তু তাকে হত্যা করতে চেয়েছিল, হ্যাঁ, প্রচার বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছিল, অনেক বাধা সৃষ্টি করছে। কিন্তু এই বাধা উপেক্ষা করে ইসলাম তার নির্দিষ্ট গতিতে আগায় চলছে, কেউ বাধা দিয়ে রাখতে পারে না। যখন বাধা দিয়ে রাখতে পারে নাই, তখন তারা চিন্তা করলো যে এই ইসলামকে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করব। হ্যাঁ, তখন কি করলো তারা মাস্টার প্ল্যান কইরা ঠিক ইসলামের জিনিসগুলাকে আয়ত্তে কইরা তারা কি করলো, কিছু ভুল কিছু দিয়ে, হ্যাঁ, তাদের এজেন্ট দ্বারা পৃথিবীতে ছড়া দিল। তখন কি হলো যে দেখেন, আগে মানুষ হজে যেত হাইটা 1 মাস লাগতো, 2 মাস লাগতো, এখন প্লেনে চলে যায় একদিনে। সকালবেলা যদি রওনা দেয়, আজকে রাত সন্ধ্যার সময় যদি রওনা দেয়, কালকে সকালে এয়ারপোর্টে পৌঁছা যাবে সৌদি আরবে। কত দ্রুত! তাইলে কোরআনের নাজিল যখন হয়েছে, তখন এটা মনে করেন আমাদের এই বাংলাদেশের সাইডে, হ্যাঁ, এত দূর আস্তে আস্তে বাধা মানে কি বাধা তো দিছে, হ্যাঁ, এইগুলো আস্তে 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 মাঝ পথে দেখা গেছে যে সেই শয়তানের এজেন্ট যারা সত্যিকারের মুসলমান না, কিন্তু মুসলমানের লেবাস ধরে আছে, তাদের কাছে পড়ছে কিছু বাণী। হ্যাঁ, তখন তারা কি করছে, সালাতের নিয়ম, অজু করার নিয়ম, হ্যাঁ, তারপরে ইকামাতের নিয়ম, এইগুলা তারা কি করছে কিছুটা ঘুরায়া পাল্টায়া, হ্যাঁ, বাংলাদেশের দিকে ঠেলা দিছে, আমাদের এশিয়ার দিকে ঠেলা দিছে। তাহলে দেখা যায় কি যে দেখেন, তো এটা কিন্তু হয়েছে অনেক পরে। আর যখন প্লেন চলাচল শুরু হয়েছে, তখন মানুষ প্লেনে সচরাচর যাইতে পারতেছে, হ্যাঁ, তো ওদিকে যায় দেখে যে একামত দিতেছে একরকম, বাংলাদেশে একামত দিতেছে একরকম। তাইলে বাংলাদেশে মনে করেন আমার বাপ দাদারা, হ্যাঁ, আমার দাদার আমলে আমার বাপেরা যেইভাবে একামত দেখে আসছে, ওখানে বললে হয় যে বাপ দাদাদের আমলে শুনাইছে একামত এরকম, তুই আমার ইসলাম শিখাস। তাহলে দেখেন, আমি সৌদি আরবে গেছি, যা দেখি কি একামত দেয় একবার। এবং আমি সহিহ বুখারী হাদিসে আমি পাইছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একামত একবার দিবা। আমি কিন্তু বড় কথা বলি না, আমি সৌদি আরবে মসজিদে নামাজ পড়াইছি, আমিও আবার আজান দিয়ে একামতও দিছি, ঠিক আছে। তো আমি প্রথম তো গেছি, নতুন আরবিও বুঝি না, তো আমি আজান দিছি করে আমার একামত দিতে হবে। আমি একামত দিতে আসছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ, যেভাবে আমাদের বাংলাদেশে দেয় এইভাবে। নামাজ শেষ হয়েছে, প্রথমে কিছু বলে না, নামাজ শেষ হয়েছে, আমি জানি না যে পিছনে মুতুয়া গোয়েন্দা থাকে, মানে মুতুয়া মানে ইমাম বা আলেম, হ্যাঁ, গোয়েন্দা থাকে, আলেমদের গোয়েন্দা। তো আমাকে ফট করে ধরে করলো যে ইনতা বালাদ, মানে আমি তো আরবি বুঝি না, তখন আমার পাশে যে আছে সে আমাকে বুঝাইতেছে, যে জিজ্ঞাসা করতেছে তোমার দেশ কই, আমি বললাম আমি বাংলাদেশি, মানে আমি ইংলিশে করতেছি আমি বাংলাদেশি। তো বেশি একটা বুঝে না, বাংলাদেশ বলবো না, বুঝে বাংলা এরকম। তখন ওই আমার সাথে যে ছিল, সে ছিল ইন্ডিয়ান, সে আবার বুঝাই দিছে যে বাংলাদেশে এইভাবে একামত দেয়। তখন আবার বললো যে মাররা ওয়াহিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আকামতটা হবে এবার, তুই তো আকামতের দ্বারাই আজান দিছস। এই কথাটার জন্য আমি বাংলাদেশে আইসা আমি অনেক প্রতিবাদ করতে যে আমি পাগলে সাব্যস্ত হয়েছি, মানুষের বকা শুনছি, এরপরে চুপ। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার পবিত্র মক্কা সত্য, আমি যে সত্যটা যাই না আমি প্রচার করতে চাইছি, আমি বাধাগ্রস্ত হয়েছি, কাল কিয়ামতের দিন এই সত্যটা প্রচারের উসিলায় তুমি প্রমাণ করে দিও যে হ্যাঁ আমি সত্য ছিলাম, তোরা ভুল ছিলি।
আমি কিন্তু প্রতিবাদ করতে যাই পাগল সাব্যস্ত হয়েছি, বাধার সম্মুখীন হয়েছি, আমার সাথে অনেক রাগারাগি হয়েছে মানুষের। ঠিক আছে, আমি তাদেরকে বলবো কিয়ামত সংগঠিত হয়ে যেতেছে। হ্যাঁ, আপনারা যারা আমাকে ভুল বুঝছিলেন, ইনশাল্লাহ আমি কাল কিয়ামতের দিন দাঁড়ায় আমি বলে দেব যে আমি ভুল ছিলাম না, তোমরা ভুল ছিলা। আজকে এইটার কারণ কি? এটার কারণ হলো তাদের চিন্তাধারায় যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে আকামাত দেখে আসছি 2 বার কইরা, তুমি আইসা আমাদেরকে নতুন শিখাও 1 বার কইরা। তাহলে সৌদি আরবে যে আমি যাই একামাত দেখলাম 1 বার কইরা, ওরা তো ওদের বাপ দাদার আমল থেকে একামাত 1 বার কইরাই মানে 1 বার কইরাই পাই আসছে। তাইলে এই সৌদি আরবের থেকে প্রচার হইয়া বাংলাদেশে আস্তে আস্তে ঘাপলাগুলা হইছে, এবং যখন সত্যটা আসে তখনই ধরা হয় যে এই ফতুয়া দিতেছে, নতুন ফতুয়া। যেরকম আজহারি সাহেব কিছু বললে কয় যে এই যে নতুন ফতুয়া দিতেছে। হ্যাঁ, আর আজহারি সাহেবরা যখন ওই ভণ্ডদেরকে বলে যে এটি ভুয়া হাদিস, এইগুলা ঠিক না, হ্যাঁ, তখন তাদেরকে জামাত ইসলাম বইলা কি করে, তাদেরকে যেরকম একটা ইয়াতে দেখাইছে যে ওই আমির হামজাকে জুতা নিক্ষেপ করছে, কোরআন শরীফ আছে বলতেছে দিয়ে কোরআন শরীফ, এরপরে জুতা মারতেছে। এবং আমির হামজা কায়দা কায়দা বলছিল যে আল্লাহ তুমি তাদেরকে করোনা দিয়া ধ্বংস করে দিও। আজকে বাংলাদেশে এরপরেই করোনা আইসা করছে। হ্যাঁ, তারপরে আজহারি সাহেব উনার নামে সংসদে দাঁড়ায় যেসব মিথ্যা বিচারগুলা দিচ্ছে, হ্যাঁ, উনি খুব মনে কষ্ট পায় মালয়েশিয়া গেছে। এই অভিশাপের থেকে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আমি ভিডিওটা লম্বা করব না, আমি আপনাদেরকে প্রমাণগুলো দেখা দেব যে হ্যাঁ, ইলিমুনাতি, ফ্রিমেশিয়ন আর দাজ্জালের এজেন্টগুলা কিভাবে সারা বিশ্বে ছড়ায় ছিটায় কাজ করতেছে। সঠিক পথের যারা ইসলাম প্রচারক তাদেরকে বাধার মুখে ফালাইয়া, হ্যাঁ, বিভিন্ন অপবাদ দিয়া তাদেরকে হেনস্থা করতেছে। হ্যাঁ, আপনারা প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরুন আর শেষের ভিডিওগুলো দেখুন, আপনারা সমস্ত কিছু প্রমাণ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন।